সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গতদিনের যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলোতে যে আলোচনাগুলো হয়েছে আশা করছি বাসাতে তোমরা সেগুলো খুব ভালোভাবে অনুশীলন করেছো। আজকে আমরা ট্রান্সফরমেশনের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে ভয়েস। আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ যদিও আমাদের আলাদা করে পার্ট আসে না, এটা ট্রান্সফরমেশনের ভেতরেই ভয়েস চেঞ্জের বিষয়টা আসে, তাই আমরা ভয়েস চেঞ্জটা ট্রান্সফরমেশনের ভেতরেই শিখে নিব। ভয়েস চেঞ্জ খুব কঠিন বিষয় নয়। ভয়েস চেঞ্জ জানতে হলে প্রথমত আমাদের ভয়েসের বাংলাটা জানতে হবে, যে ভয়েসের বাংলা কি বলছে এবং ভয়েস কত প্রকার এবং তাদের বাংলাটা কি। ভয়েসের প্রকারভেদের বাংলাগুলো যদি খুব ভালোভাবে আমি বুঝতে পারি, তাহলে ভয়েস চেঞ্জটা করা আমাদের জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে। তো আসো আমরা দেখি ভয়েস চেঞ্জের কি কি এখানে বিষয় আছে। প্রথমত আমরা বলছি ভয়েস মানে হচ্ছে বাচ্য। আমরা সাধারণভাবে যা কথা বলি, যে ধরনের কথাগুলো বলে থাকি, সেগুলোকে আমরা বাচ্য বলি। আমাদের কথাগুলোই হচ্ছে বাচ্য। সো এই বাচ্যগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এর বাংলাগুলো ভালো করে লক্ষ্য করো। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। কর্তা আর কর্ম, এই দুটো বাংলাতে শব্দ, কিন্তু ইংরেজিতে এই দুটোকে আমরা কি বলি এটা নিশ্চয়ই তোমরা জানো। আমরা ক্লাসেও আলোচনা করেছি, স্কুলে। আমি আরেকবার বলছি, কর্তৃ মানে বা কর্তা মানে আমরা বলা হচ্ছে এখানে সাবজেক্ট। আমরা ইংরেজিতে যেটাকে সাবজেক্ট বলি, বাংলাতে সেটাকে বলা হয় কর্তা, আর ইংরেজিতে যেটাকে আমরা অবজেক্ট বলি, সেটাকে বাংলায় বলা হয় কর্ম। তাই এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, তার মানে যে বাচ্চে, যে ভয়েসে কর্তার গুরুত্ব বেশি থাকে, দ্যাট মিন্স সাবজেক্টের গুরুত্ব বেশি থাকবে। যে ভয়েসে সাবজেক্টই মূল কাজ সম্পাদিত করবে, মূল ভার্বের কাজটা সাবজেক্ট কর্তৃক সম্পাদিত হবে, ওই ভয়েসটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যে বাক্যটাতে কর্মের গুরুত্ব বেশি থাকবে, দ্যাট মিন্স অবজেক্টের গুরুত্ব বেশি থাকবে, তার মানে বাক্যের মধ্যে ভার্বের কাজটা সাবজেক্ট করবে না, করবে কে? অবজেক্ট। যদি এরকম হয় তখন সেক্ষেত্রে আমরা তাকে বলবো প্যাসিভ ভয়েস। তার মানে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের গুরুত্ব বেশি, আর প্যাসিভ ভয়েসে অবজেক্টের গুরুত্ব বেশি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্বের কাজ করে, আর প্যাসিভ ভয়েসে অবজেক্ট ভার্বের কাজ করে। আমরা দুটো উদাহরণ দেখলে খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো। অ্যাক্টিভ ভয়েসে একটা উদাহরণ দিয়েছি, আই সি দেম। এখানে আই হচ্ছে সাবজেক্ট, সি হচ্ছে ভার্ব, দেম হচ্ছে অবজেক্ট। এই বাক্যটা যদি আমি বাংলা করি তাহলে হবে আমি তাকে, আমি তাদের দেখি। এখানে আমি অর্থাৎ আই দেখে, আই এখানে কোন জায়গাতে আছে? সাবজেক্টের জায়গাতে আছে। তার মানে এখানে দেখার কাজটা কে করতেছে? মূল ভার্বের কাজটা করতেছে আই, দেম কিন্তু না, এখানে কাজ করতেছে আই। অতএব আমি দেখতেছি, আই দেখতেছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখানে কর্তার গুরুত্ব বেশি। কিন্তু যখনই প্যাসিভে যাচ্ছি, প্যাসিভে গিয়ে দেখো বাক্যটা কেমন হয়ে যাচ্ছে, দে আর সিন বাই মি, তারা আমার কর্তৃক দেখিত হয় বা দেখা হয়। অতএব আমি দেখছি, কিন্তু এখানে কথাটা একটু ঘুরিয়ে বলা হয়েছে, আমার কর্তৃক দেখা হয়। তার মানে দুটো ক্ষেত্রেই কিন্তু দেখা হচ্ছে আমার কর্তৃক। প্রথমটাতে আমি দেখছি, এখানে আমার কর্তৃক। আমার কর্তৃক মানে মি কর্তৃক। মি কোথায় আছে? অবজেক্টের জায়গায় আছে। তাই এখানে দে, তারা কিন্তু দেখছে না, দেখছে কে? আমি। অতএব এই মি এখানে অবজেক্টের জায়গায় আছে এবং মি এখানে দেখার কাজটা করতেছে। তাই এই বাক্যে অবজেক্টই দেখার কাজ বা ভার্বের কাজটি সম্পাদন করছে। তাই এই বাক্যটাকে বলছি আমরা প্যাসিভ ভয়েস। তার মানে ভয়েসের যখন আমরা পরিবর্তন করতে যাব, তখন সবথেকে বড় যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গার অদল বদল। অতএব সাবজেক্ট কখনো সামনে যেখানে থাকছে অন্য একটা পরিবর্তন করলে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসছে। এই যে একটা পরিবর্তন, এটা খুব ভালো করে লক্ষ্য নিন। এখন আমরা চলে আসি গাঠনিক পার্থক্যের দিকে। এই যে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ বললাম, এই অ্যাক্টিভ এবং প্যাসিভের যে গঠনটা আমরা এখানে বাক্যগুলো দেখতে পাচ্ছি, তার গাঠনিক যে পার্থক্য সেটা একটু ভালো করে দেখে নিই। সেটাতে দেখা যাচ্ছে অ্যাক্টিভের গঠন সাধারণ, আমরা যে অ্যাসার্টিভ বাক্যগুলো দেখেছি এর আগে, অ্যাসার্টিভ বাক্যের মতনই গঠন। কারণ আমি বলেছি যে ভয়েস মানেই হচ্ছে আমরা সাধারণভাবে যেগুলো কথা বলি সেগুলো। তাহলে গঠনটা সাধারণ অ্যাসার্টিভের মতন, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে, এরপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, এর সাধারণ গঠন। কিন্তু যখন আমরা প্যাসিভে পরিণত করতে যাচ্ছি, প্যাসিভে পরিণত করার সময় গঠনটা একটু ভিন্ন। ভালো করে একটু খেয়াল করো। প্রথমে যে কাজটা আমি তোমাদেরকে বললাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে সর্বপ্রথমের কাজ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গার অদল বদল।
সেটা আমি প্রথমে বলা হচ্ছে অ্যাক্টিভ এর অবজেক্ট এর সাবজেক্ট রূপ। অতএব অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্টটা আছে এই অবজেক্টেরই একটা সাবজেক্ট রূপ বসবে। যেমন এখানে দেম ছিল, দেম থেকে হয়ে গেল কি দে, অতএব অবজেক্টের সাবজেক্ট রূপ হলো। তারপরে কি অ্যাক্টিভ এর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অ্যাক্টিভ বাক্যটা কোন টেন্সে আছে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্স না ফিউচার টেন্স, সেগুলো অনুযায়ী আমাকে প্যাসিভে এসে এই সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। যেমন এখানে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে সাহায্যকারী ভার্ব বসেছে আর। এরপরে কি বলছে, এরপরে বলছে অ্যাক্টিভ এর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যাক্টিভ এর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে সর্বদা। সর্বদা এখানে অ্যাক্টিভ এর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। দেখো এখানে সি থেকে হয়ে গেছে সিন, তারপরে অতিরিক্ত প্রিপজিশন বসবে। প্রিপজিশনটা হচ্ছে বাই, টু, উইথ, ফর, যে কোনো একটা বসাতে পারি, তবে বেশি ব্যবহৃত হয় হচ্ছে বাই, তাই আমরা এখানে দেখো বাই বসিয়েছি। এরপরে অ্যাক্টিভ এর সাবজেক্টের অবজেক্ট রূপ, তার মানে অ্যাক্টিভ বাক্যে যেটা সাবজেক্ট ছিল সেটা চলে গেল এখন অবজেক্টের জায়গায়। অতএব সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তনটা কিন্তু হয়েছে। তাই বলা হচ্ছে সাধারণত যে কোনো অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে এই স্ট্রাকচারাল চেঞ্জটি ফলো করতে হবে। সাধারণ যত অ্যাসার্টিভ বাক্য আছে যে কোনো টেন্সেরই হোক, সেই টেন্সেরই কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। তাহলে দেখো স্টুডেন্ট, আমরা এখানে কি দেখতে পেলাম, পরিবর্তনগুলোর মধ্যে দুই ধরনের পরিবর্তন পেলাম। একটা পরিবর্তন যেগুলো সব সময় সার্বজনীন, যাদের ভিন্ন রূপ পাওয়া যায় না, আর একটা পরিবর্তন আছে যেটা বিভিন্ন টেন্স অনুযায়ী এর পরিবর্তন হয়। সেটা কি দেখো, সর্বদা আমরা যে ধরনের ভয়েস চেঞ্জই করি না কেন অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে, সর্বদা কিন্তু অ্যাক্টিভ এর অবজেক্টে সাবজেক্ট রূপ হবে সর্বদা। এটা কিন্তু ঠিক থাকবে, এটা কোনো সময় পরিবর্তনশীল নয়, এটা এইভাবেই পরিবর্তিত হবে, এটা ভিন্ন হবে না। আবার বলা হচ্ছে কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও কিন্তু সবসময় একই রকম হবে। যে কোনো প্যাসিভ বাক্যই করি না কেন সর্বদা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এরপরে বলছে অতিরিক্ত প্রিপজিশন বসাতেই হবে, অতিরিক্ত প্রিপজিশন আমাকে বসাতেই হবে। তারপরে অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্ট রূপ, প্রত্যেকটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই কাজগুলো, এই তিনটা কাজ বা চারটা কাজ করতেই হবে। সেটা কি অবজেক্টকে সাবজেক্ট করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, অতিরিক্ত একটা প্রিপজিশন বসাবো, আর সাবজেক্টের অবজেক্ট রূপ করব। এই চারটা পরিবর্তন সব ধরনের আমরা ভয়েসে করব। কিন্তু একটা পরিবর্তন যেটা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাক্টিভের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের ব্যবহার। অতএব টেন্স পরিবর্তিত হবে, সাহায্যকারী ভার্বের পরিবর্তনটাও পরিবর্তিত হবে। অতএব সাহায্যকারী ভার্বের ব্যবহারটা কি হবে সেটা নির্ধারণ করে দিবে অ্যাক্টিভের টেন্স। অতএব অ্যাক্টিভের টেন্স আমরা জানি টেন্স আছে 12 রকমের টেন্স, অতএব 12 রকমের টেন্সের জন্য অক্সিলারি ভার্বের ব্যবহার 12 রকমের হবে। তাহলে এখন এসো আমরা দেখে নেই যে এই অক্সিলারি ভার্বের যে পরিবর্তনগুলো বা কখন কোন টেন্সের ক্ষেত্রে কিভাবে এই অক্সিলারি ভার্বের ব্যবহার হয় সেটা খুব সহজে এক নজরে বিষয়টা আমরা এক জায়গাতে দেখব। এসো আমরা ওটা দেখি। তাহলে আমরা এখন দেখে নিই যে এক নজরে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ গুলো করব টেন্স অনুযায়ী। আমরা বলেছিলাম যে কিছু পরিবর্তন সার্বজনীন, তার মানে এগুলো অপরিবর্তিত থাকবে। যেমন কি সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে, প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট করলাম। এটা হচ্ছে অপরিবর্তিত, মানে এই পরিবর্তনটা সব সময়ই হবে। আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা যে কোনো টেন্সের ক্ষেত্রেই হবে। তারপরে প্রিপজিশন বসবে, এটাও যে কোনো সময় হবে, সব সময়ের জন্য। তারপরে কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট রূপ, এটারও কোনো পরিবর্তন হবে না, এটাও সব ক্ষেত্রে একই রকম হবে। অতএব এইগুলো যে টেন্সই আমি ব্যবহার করি না কেন সেই টেন্সের ক্ষেত্রেই একই রকম হবে। তাহলে আমাদের পরিবর্তন কোথায়, আমরা পরিবর্তন বলেছিলাম যে বিভিন্ন টেন্সের সময় বিভিন্ন রকমের হবে সাহায্যকারী ভার্বগুলো। অতএব কোন টেন্সের জন্য কোন রকমের হবে সেটা এই জায়গাতে ভালো করে দেওয়া আছে। এটা এখন দেখে মনে হচ্ছে যে একটু ক্রিটিক্যাল, কেমন যেন মনে হচ্ছে। আমি সহজ করে দিচ্ছি। আমরা জানি যে টেন্স হচ্ছে সর্বমোট কত প্রকার, 12 প্রকার। এই 12 প্রকারের জন্য কি কি সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে সেটা এখানে দেওয়া আছে। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, past perfect, past perfect continuous, future indefinite, future continuous, future perfect, future perfect continuous, সবগুলো দেওয়া আছে। অতএব যদি আমার অ্যাক্টিভ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব হবে am, is, are। দ্যাট মিন্স অবজেক্টটাকে সাবজেক্ট করব,
সাহায্যকারী ভার্ব am is are বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, এরপরে সাহায্যকারী ভার্ব am being, is being অথবা are being, তারপরে পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টকে অবজেক্ট। ঠিক একই ভাবে পারফেক্ট টেন্স হলে পারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। এইভাবে প্রত্যেকটা সাহায্যকারী ভার্ব বসাবো, আর বাকিগুলো যেমন আছে সব সময় প্যাসিভ করার সময় একই রকম থাকবে। তো আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগী হও এবং ভালোভাবে এটা বোঝার চেষ্টা করো তাহলে খুব দ্রুত তোমাদের মাথায় এটা চলে আসবে। এক নজরে আমি এখানে তুলে দিলাম টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্বের ব্যবহার, আর বাকিগুলো তো সার্বজনীন থাকবে। এসো আমরা এবার উদাহরণের মাধ্যমে বিষয়গুলো দেখি। উদাহরণগুলো তাহলে দেখে নিই। উদাহরণগুলো আমি এখানে কয়েকটা টেন্সে দিয়েছি, সবগুলো দিই নাই, তবে সবগুলো তোমরা নিজেরাও করতে পারবে, বইয়েও দেখতে পারবে। এখানে দেওয়া আছে দেখো, প্রথমে আমি যেটা দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে উই প্লে ক্রিকেট, উই সাবজেক্ট, প্লে ভার্বের এক নম্বর রূপ, তারপরে ক্রিকেট অবজেক্ট। দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব am is are। অতএব যদি আমার প্যাসিভ করতে গিয়ে সাবজেক্ট আসে আই তাহলে এখানে হবে am, যদি প্যাসিভ করতে গিয়ে সাবজেক্ট আসে হচ্ছে সেকেন্ড পারসন যেমন ইউ তখন সেই ক্ষেত্রে হবে আর, অথবা প্লুরাল তাহলে হবে আর, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হচ্ছে ইজ। এগুলো ব্যবহার, এগুলো আমরা ক্লাসেও আলোচনা করেছি, আবার একবার বলে দিলাম। তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে উই, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। প্রথম কাজই কি? প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, অর্থাৎ ক্রিকেটের সাবজেক্টিভ গ্রুপ হচ্ছে ক্রিকেট। তাহলে ক্রিকেট ব্যবহার করলাম, ক্রিকেট হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা এখানে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব am is are এর মধ্যে নিলাম হচ্ছে ইজ। এরপরে মূল ভার্বের আমরা ব্যবহার করেছি পাস্ট পার্টিসিপল, প্লে থেকে হয়ে গিয়েছে প্লে, এরপরে প্রিপোজিশন বসেছে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট রূপ উই এর অবজেক্ট হচ্ছে আস। ঠিক একই ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে অ্যাম রাইটিং, তার মানে বোঝা যাচ্ছে আইএনজি যেখানে কন্টিনিউয়াস সেখানে, অতএব আমরা আইএনজি পাচ্ছি, অতএব এটাকে আমরা বলছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ অ্যাম রাইটিং আছে। এটাকে যখন আমরা প্যাসিভ করছি তখন আবার ওই একই কাজ, অবজেক্টটাকে সাবজেক্ট করা, এই লেটারটা সাবজেক্টে চলে আসলো। কন্টিনিউয়াস টেন্সের জন্য অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে ইজ, তারপরে বসেছে বিং, ইজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইটিং থেকে হয়ে গেল রিটেন এর পাস্ট পার্টিসিপল, রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, বাই বসলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, আয়ের অবজেক্ট মি। একই ভাবে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ছিল, হ্যাড থেকে হয়ে গেল দেখো হ্যাড বিন, এটা পাস্ট পারফেক্ট ছিল হ্যাড বিন, ফিনিশড এটা পাস্ট পার্টিসিপল ছিল আগেরই, এখানেও পাস্ট পার্টিসিপল থাকলো। অর্থাৎ পারফেক্ট টেন্স গুলোতে আমার পাস্ট পার্টিসিপল পরিবর্তন করা তেমন একটা দরকার পড়ে না, এগুলো পাস্ট পার্টিসিপল করাই থাকে। নিচেরটাতে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা বলেছি যে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব বলবে শ্যাল বি, উইল বি, তাই আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্সের অ্যাক্টিভেট টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসালাম, শ্যাল বি, উইল বির মধ্যে উইল বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, বাই বসিয়ে অবজেক্টটা সাবজেক্টই অবজেক্ট হয়ে গেল। ঠিক একই ভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একই হিসাব, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা বলেছিলাম শ্যাল বি বিং এবং উইল বি বিং এগুলো বসবে, তো এখানে ঠিক ওইভাবে আমরা বসালাম, দা ওয়ার্ক অবজেক্টটা সাবজেক্ট হলো, এরপরে উইল বি বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, বাই বসিয়ে সাবজেক্টটা অবজেক্ট হলো। এইভাবে তোমরা যে কোনো টেন্সে করতে পারবে, শুধুমাত্র তোমাদেরকে খেয়াল রাখতে হবে সাহায্যকারী ভার্বের ব্যবহার, যে কোন টেন্সের জন্য কোন সাহায্যকারী ভার্ব প্যাসিভে বসছে। এটা খুব ভালোভাবে যদি খেয়াল রাখতে পারো তাহলে এই ধরনের সাধারণ অ্যাসার্টিভ বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করা খুবই সহজ, এটা মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে তোমাদেরকে সবসময় এই স্ট্রাকচারাল পরিবর্তনটাকে খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা চলে আসবো ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি করব সেগুলো দেখব। তাহলে ইন্টারোগেটিভ বাক্যের আমরা গঠনটা দেখে নিই। ইন্টারোগেটিভ বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের শুরুতেই সাহায্যকারী ভার্ব, যেটা আমরা আগেও দেখেছি ট্রান্সফরমেশনের একদম শুরুতেই কিন্তু আমরা সকল বাক্যের গঠনগুলো শিখেছিলাম, ঠিক সেই রকমই গঠন তাকে এখানে দেওয়া আছে। প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে ব্যবহার হয়। এখন ইন্টারোগেটিভ বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা ইন্টারোগেটিভ থাকলে প্যাসিভ বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভই হবে, এখানে কোনো নট বা না বোধক করা, হা বোধক করা এগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভও করছি না বা আমরা অন্য কোনো ট্রান্সফরমেশনের রুলস করছি না, আমরা সাধারণভাবে করছি ভয়েস চেঞ্জ। সো ভয়েস চেঞ্জে আমার অ্যাক্টিভ যদি ইন্টারোগেটিভ বাক্যে থাকে তাহলে প্যাসিভও ইন্টারোগেটিভ বাক্যই হবে, আবার আমার যদি অ্যাক্টিভ অ্যাসার্টিভ হয় তাহলে প্যাসিভও হবে অ্যাসার্টিভ বাক্য।
তো এখানে ওইভাবেই করা হয়েছে যে অ্যাক্টিভ বাক্য দেখো দেওয়া আছে হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, এটাকে প্যাসিভ করলে হয়ে যাচ্ছে হ্যাজ দা ওয়ার্ক বিন ডান বাই ইউ। নিয়ম কিন্তু একই রকম, কিন্তু একটু তোমাদের কাছে খটকা লাগতে পারে যে এখানে হ্যাভ ছিল এখানে হ্যাজ হয়ে গেল, কিভাবে কি হলো এটা। তো সেটা বোঝার জন্য নিচে আমরা একটু ভালো করে লক্ষ্য করব যে কিভাবে হয়েছে। এটাকে আমরা সাধারণত 4 ধাপে করে থাকি, তবে 4 ধাপে করলেও এটা পরীক্ষার খাতাতে এভাবে 4 ধাপে দেখানো যাবে না। আমরা পরীক্ষার খাতাতে 2 ধাপেই করব, যেভাবে অ্যাসার্টিভ বাক্য করেছি। কিন্তু এটা তোমাদের দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে কিভাবে এই পরিবর্তনটা এখান থেকে এখানে আসলো, কিভাবে হ্যাভ ছিল কিভাবে হ্যাজ হলো, কিভাবে বিন আসলো, কিভাবে কোনটা কাজ পরে গেল, এটা সহজভাবে বোঝানোর জন্য এই 4টা ধাপ দেওয়া আছে। দেখো প্রথমে আমরা অ্যাক্টিভ বাক্যটাকে লিখে নিব রাফে। লিখে নেওয়ার পরে অ্যাক্টিভ বাক্যটাকে আমরা অ্যাসার্টিভে পরিণত করব। আমরা যেহেতু ট্রান্সফরমেশন আগেই করে আসছি, অ্যাসার্টিভ বাক্য কিভাবে করতে হয়। অ্যাসার্টিভ বাক্য মানে সাহায্যকারী ভার্বটা কোথায় চলে যাবে, সাবজেক্টের পরে চলে যাবে। ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারী ভার্বটা থাকে সাবজেক্টের আগে, কিন্তু অ্যাসার্টিভে থাকে সাহায্যকারী ভার্বটা থাকে কোথায়, সাবজেক্টের পরে। তাহলে অ্যাসার্টিভ বাক্যে আমরা ইউ এর পরে হ্যাভ বসালাম, সাধারণভাবে অ্যাসার্টিভ বাক্য গঠন হয়ে গেল ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। এবার আমরা অ্যাসার্টিভের তো প্যাসিভ খুব ভালোভাবেই করতে পারি, কারণ আগে তো শিখে আসলাম, খুব সহজ। কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, দি ওয়ার্ক চলে আসলো। এটা ছিল হ্যাভ ডান, এটা ছিল একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব প্যাসিভে বসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে বসলো হ্যাজ বিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অতিরিক্ত বাই বসলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, খুব সহজ। এখন এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আবার কি করতে হবে, আবার আমাদের সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যদি আমাদের দুটি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে প্রথমটিকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো, দ্বিতীয়টি যেখানে আছে ওই জায়গাতেই রেখে দিব। তাহলে এখানে হ্যাজ বিন ছিল, হ্যাজটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম, হ্যাজ দা ওয়ার্ক বিন ডান বাই ইউ, বাস হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে মাঝখানের এই দুটোকে আমরা কি করব, মাঝখানের এই দুটো আমাদের রাফে করার জন্য এই দুটো রাফ করব। অতএব এই দুটোকে আমরা খাতায় তুলতে পারবো না, এখানে এই দুটোকে মনে মনে করতে হবে, অথবা অন্য কোনো জায়গায় রাফ করে তোমাকে শিওর হতে হবে যে আমার বাক্যটা সঠিকভাবে ভয়েস চেঞ্জ হয়েছে কি না। এটা করে নিলে তোমাদের আর কোনো মনের মধ্যে সন্দেহ থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ থেকে ডাইরেক্টলি ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে গেল। ঠিক একই ভাবে যদি আমাদের সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ এগুলো না থেকে, অ্যামিজার না থেকে যদি ডু ডাজ ডিড থাকে, তাহলে আমরা কি করব, দেখো এখানে বলা আছে অ্যাক্টিভ বাক্য যদি এরকম হয় ডিড ইউ প্লে ক্রিকেট, একই ভাবে এটাকে অ্যাসার্টিভ করে নিই। অ্যাসার্টিভ করতে গেলে কি হবে, ডিডটা উঠে যাবে, কারণ ডু ডিড ডাজ এগুলো আমার বাক্যের মধ্যে যদি থাকে ইন্টারোগেটিভ বাক্যে অ্যাসার্টিভ করার সময় কিন্তু এগুলো ভ্যানিশ হয়ে যায়। অতএব এগুলো ভ্যানিশ হয়ে যাবে। এইটা ডিড 2 নম্বর ফর্মে ছিল, ভার্বের 2 নম্বর রূপ ছিল, যেহেতু এটা উঠে গেল তাই এর 2 নম্বরটা চলে আসলো মূল ভার্বের কাছে। অতএব এই ডিড পাস্ট টেন্স কে নির্দেশ করছিল, তাই অ্যাসার্টিভ করার সময় প্লে কে আমরা পাস্ট টেন্স করে ফেললাম, হয়ে গেল প্লে, ডিড উঠে গেল, তাহলে হয়ে গেল ইউ প্লেড ক্রিকেট। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্স কে আমরা এখন প্যাসিভ করব সাধারণ নিয়মে। আমরা অবজেক্ট কে সাবজেক্ট করলাম ক্রিকেট, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো যার কারণে এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, অতিরিক্ত বাই বসলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করার কি নিয়ম, সাহায্যকারী ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো, কার, সাবজেক্টের। তাহলে এই যে ওয়াজটা ছিল সাহায্যকারী ভার্ব, সেটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম ক্রিকেটের, তাহলে ওয়াজ ক্রিকেট প্লেড বাই ইউ, বাস এটা হয়ে গেল হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ। খুব সহজ। অ্যাসার্টিভ বাক্যের ভয়েস চেঞ্জ পারলে পারে, ইন্টারোগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জটাও খুব সহজ। শুধুমাত্র মাঝখানের এই দুটো ধাপ এইগুলো করার একটু অভ্যাস করতে হবে। যদি তোমার কাছে মনে হয় যে তুমি মনে মনে করতে পারছো না, তবে সেই ক্ষেত্রে তুমি আলাদা জায়গায় রাফ করে এটা নিশ্চিত হতে পারো। আমরা এখন কিছু ইন্টারোগেটিভ বাক্যের অতিরিক্ত আরো কিছু নিয়ম আছে, সেগুলো একটু আলোচনা করব। আচ্ছা, অতিরিক্ত যেগুলো আছে সেগুলো আমরা খুব কমই করে থাকি, তবে এগুলো আসে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এগুলোর ব্যবহার খুব একটা দেখা যায় না, তথাপি আমাদের জেনে রাখা ভালো, যদি পরবর্তী সময়ে এগুলো অবশ্যই কাজে লাগবে। দেখো এই জায়গাতে আমরা প্রথম বাক্যটাতে দেখছি হু ইজ কুকিং দ্য ডিশ। আমরা জানি হু, হুম, হোয়াট এগুলোকে বলি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলোকে আমরা ডাব্লিউএস ওয়ার্ডও বলে থাকি। এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো যদি ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে এর প্যাসিভ করার জন্য নিয়মগুলো একই রকম, কিন্তু দেখতে মনে হবে একটু আলাদা। আমরা সাধারণভাবে জানি যে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যায়,
আবার অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাই না? তো এখানে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। দেখো, আমরা জানি হু এটা সর্বদা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর এই হু এর অবজেক্ট রূপ হচ্ছে হুম। তাহলে হুম অবজেক্টের কাজ করে, অর্থাৎ হুম সবসময় অবজেক্টেরই কাজ করে। হুম কিন্তু কখনো সাবজেক্টের জায়গায় বসতে পারবে না। অতএব হুম যেখানেই থাকুক, বাক্যের শুরুতে থাকুক অথবা শেষে থাকুক অথবা মাঝে যেখানেই থাকুক, হুম কিন্তু অবজেক্ট। আবার হু যেখানেই থাকুক, হু কিন্তু সর্বদাই বাক্যের সাবজেক্ট। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হু ইজ কুকিং দ্য ডিশ, তার মানে এখানে হু হচ্ছে সাবজেক্ট, ইজ কুকিং ভার্ব, দি ডিশ হচ্ছে অবজেক্ট। তাহলে দি ডিশটা অবজেক্ট, এটা কি হয়ে যাবে এখন? এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো, আমরা জানি যে ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্বটা কোথায় থাকে? সাবজেক্টের আগে থাকে। দেখো, দি ডিশের আগে চলে আসছে সাহায্যকারী ভার্ব, তার মানে এখানে দি ডিশটা কি হয়ে গেছে? সাবজেক্ট। অতএব ইজ দ্য ডিশ কন্টিনিউয়াসের জন্য ব্যবহৃত হয়েছে বিং কুকড বাই হুম হওয়ার কথা ছিল। হুটা সাবজেক্ট, সেটা হওয়ার দরকার ছিল বাই হুম, কিন্তু বাই হুম না হয়ে যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, আর ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো সাধারণভাবে ব্যবহৃত হয় বাক্যের শুরুতে, তাই এই বাই হুম কথাটা আমি শেষে না লিখে লেখা হয়েছে কোথায়? শুরুতে। তাই যখনই হু দিয়ে আমরা কোনো বাক্য পাবো ইন্টারোগেটিভ, সেটাকে প্যাসিভ করার সময় আমরা এই হু এর বাই হুম কথাটা শেষে না লিখে এটাকে লিখবো কোথায়? সামনে। বাকি সব নিয়ম কিন্তু একেবারে অপরিবর্তিত, যেটা আগে আমরা করেছি ইন্টারোগেটিভের গঠনগুলো একই রকম। যে আমরা সাহায্যকারী ভার্ব আগে বসালাম, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে অতিরিক্ত যে সাহায্যকারী ভার্ব থাকলো সেটাকে বসালাম, এরপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, সব ঠিক থাকলো। এরপরে বাই প্লাস অবজেক্টটা বসানোর কথা ছিল, সেটা আমরা আনলাম কোথায়? বাক্যের শুরুতে। তাই বাক্যটা শুরু হলো বাই হুম ইজ দ্য ডিশ বিং কুকড। কিন্তু যখনই হুম দিয়ে শুরু হচ্ছে, হুম তো নিজেই অবজেক্ট, এটা তো হওয়ার কথা ছিল শেষে। তার মানে ডু ইউ ওয়ান্ট হুম, এভাবে বললে তো জিনিসটা শুনতে খারাপ লাগে, তাই আমরা এটাকে বলেছি হুম ডু ইউ ওয়ান্ট। কিন্তু হুমটা কিন্তু এখানে কি? অবজেক্ট। তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করা। দেখো, আমরা অবজেক্টকে সাবজেক্ট তৈরি করেছি। হুমের সাবজেক্ট কি? হু। অবজেক্টকে সাবজেক্ট করলাম, এটা ডু ছিল প্রেজেন্ট ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ডিফিনিট টেন্সের জন্য আমরা কি করলাম? সাহায্যকারী ভার্ব ইজ বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্ট থেকে হয়ে গেল ওয়ান্টেড। এই বাক্যে হুম ছিল অবজেক্ট, ইউ ছিল সাবজেক্ট। তাহলে হুম অবজেক্টটা সাবজেক্ট হলো, এখন সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে, হয়ে গেল বাই ইউ। বোঝা গেছে বিষয়টা? খুবই সহজ। একই কথা, ওই হুম অবজেক্ট, ঠিক তেমনি ভাবে হোয়াটও এখানে অবজেক্ট। হোয়াট এখানে অবজেক্ট ব্যবহৃত হয়েছে, তার মানে এখানে ইউটা কি? সাবজেক্ট। তাহলে হোয়াটটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট, হোয়াটের সাবজেক্ট হোয়াট, তাই হোয়াটটা সাবজেক্টের জায়গায় বসলো। ইউটা সাবজেক্ট ছিল, অবজেক্টের জায়গায় চলে গেল। স্বাভাবিকভাবে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, অতিরিক্ত বাই বসলো। সবই ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরকে এই জায়গাটুকু খেয়াল করতে হচ্ছে যে আমরা হু সাবজেক্ট থাকলে এর পরিবর্তে হুম হচ্ছে অবজেক্ট, বাই হুম এই কথাটা শেষে থাকার কথা ছিল, সেটাকে আমরা সামনে বসালাম। হুম অবজেক্ট, এর পরিবর্তে সাবজেক্ট হবে, অতএব স্বাভাবিক বিষয় হুমের সাবজেক্ট হচ্ছে হু, অবজেক্টটা সাবজেক্ট হলো, শুরুতেই বসালাম। হোয়াট এখানে অবজেক্ট ছিল, প্রথম কাজই হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, হোয়াটটাকে সাবজেক্ট হিসেবে বসালাম। বাকিগুলো ইন্টারোগেটিভের যেভাবে নিয়ম সেইভাবেই পরিবর্তন করতে হবে। অতএব বাসাতে তোমাদের বইয়ে এই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে, আরো অনেক উদাহরণ আছে। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে তোমরা এগুলো করার উদাহরণগুলো করার চেষ্টা করবে। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে ভয়েস চেঞ্জ গুলো করতে পারবে। তো আসো, আজকে আমরা আমাদের হোমওয়ার্কটা দেখে নিই। স্টুডেন্ট, তোমাদের আজকের হোম টাস্ক এটা থাকবে। ক্লাস 6 এর জন্য ডায়লগ হাউ টু ইমপ্রুভ ইংলিশ, 7 এর জন্য ডায়লগ বিটুইন ইউ এন্ড এ বুক সেলার, আর 8 এর জন্য বরাবরই পড়া একটু বেশি থাকে, দুটো আইটেম, প্যারাগ্রাফ কম্পিউটার এবং ডায়লগ হাউ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি অর সোসাইটি। এটা আমরা পরবর্তী ক্লাসে ভয়েসের যে বাকি বিষয়গুলো আছে, বাকি যে নিয়মগুলো আছে, ইম্পারেটিভ সেন্টেন্স এবং তা বাদে যে অতিরিক্ত যে নিয়মগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং নিরাপদে থাকো। বাসায় বেশি বেশি করে অনুশীলন করো, পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।